গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে তো বিএনপি কোথাও এক অর্থে যদি আমরা বলি যে কোথাও তো তারা আসলে পিছপা হচ্ছে না, সেই অনুযায়ী তো আসলে সামনের দিনগুলোতে মানে বা এখন আসলে অবস্থান করছে, তাহলে কোথায় বাস্তবায়ন হচ্ছে না জুলাই সনদ এবং একই সাথে গণভোটের রায়? গণভোট আর জুলাই সনদের মধ্যে তো পার্থক্য আছে। জুলাই সনদ তো হচ্ছে যে যেগুলো সংবিধান সম্পর্কিত সেগুলো যেমন জুলাই সনদে আছে, যেগুলো সংবিধান সম্পর্কিত নয় যেমন 133টা অধ্যাদেশ সেগুলো তো জুলাই সনদের মধ্যে আছে। গণভোট হয়েছে শুধুমাত্র সংবিধান সম্পর্কিত ইস্যুগুলো নিয়ে গণভোট, কারণ ওইখানে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দরকার। জনগণের পাওয়ার ছাড়া আপনি সংবিধানের এই পরিবর্তনগুলো করতে পারবেন না। এবং সেই জন্য ওই আদেশ অনুযায়ী আপনার একটা সংবিধান সংস্কার পরিষদ গঠন হওয়ার কথা, যেই সংবিধান সংস্কার পরিষদে ইতিমধ্যে বিরোধী দলীয় সদস্যরা শপথ নিয়েছেন। তাহলে সংবিধানটা তো সংস্কার হবে সংবিধান সংস্কার পরিষদে গিয়ে। এই জায়গাতে সংবিধান সংস্কার পরিষদ যতক্ষণ পর্যন্ত আপনি গঠন না করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি যাই করেন আপনি গণভোটের রায় মানছেন না। এটা সিম্পল আলাপ, এইটাতে ধরেন আলাদা করে জটিল করার কিছু নাই। এখন আপনি ধরেন অনেক কথা বলতে পারেন, এইটা কেন করেছেন এটা কেন করেছেন, আমিও তো একই একই ধরনের কথা বলতে পারি। আপনি কেন ঐকমত্য কমিশনে গেলেন, আপনি কেন ধরেন গণভোটে হ্যাঁ চাইলেন, আপনি কেন গণভোট মেনে নিলেন, আপনি এগুলো কেন করলেন? তাহলে তখন আপনি বলবেন যে নাইলে এটা নির্বাচন পাইতাম না। তাহলে কি আপনি জনগণের সাথে প্রতারণা করলেন না? আপনি তাহলে বলতেন যে না এইগুলো যেটা করা হচ্ছে এগুলো প্রতারণা করা হচ্ছে, এসব গণভোট টনভোট কিছু না, আমরা যা চাইবো তাই করবো, আমাদেরকে ভোট দেন, সেটা করতেন। সেটা তো করেন নাই কেন? কারণ আপনি জানতেন এগুলো করলে জনগণ আসলে আপনাকে একসেপ্ট করবে না। আপনি যে 2/3 মেজরিটির কথা বলেন, যদি গণভোটে হ্যাঁ না হ্যাঁ ভোট না চাইতো বিএনপি তাহলে 2/3 মেজরিটি পেতো না। আরেকটা জিনিস আছে, যদি বিএনপি কোনো কারণে 199 আসন পেত তাহলে কি আপনি মনে করেন সংবিধান সংস্কার পরিষদে শপথ নিত না? অবশ্যই নিত, কারণ তখন তো বিরোধী দল ছাড়া সংবিধান সংশোধন করা যেত না। এবং সংবিধান সংশোধন না করে এই যদি পুরনো রাষ্ট্র আপনি চালাইতে চান তাও বিএনপি চালাতে পারবে না। সংবিধান সংশোধন অথবা সংস্কার তাকে করতেই হলো। তাহলে এই যে ধরেন মনে করেন যে ছলনা প্রতারণা, এই ছলনা প্রতারণা তো আমরা দেখতে চাই। আপনি এই আলোচনাগুলো তো আমরা এর আগে মাসের পর মাস বছর ব্যাপী আমরা এই আলোচনাগুলো করেছি। এবং মোশাররফ ভাই যেটা বলেছেন রাইটলি বলেছেন, আমি এটার সাথে একমত যে 72 সালে যে গণপরিষদ গঠন করা হচ্ছে এটা নিয়ে প্রশ্ন আছে তো আমাদের। কারণ এই গণপরিষদ গঠন হচ্ছে পাকিস্তানের আইয়ুব খানের এলএফের অধীনে। পাকিস্তানের আইয়ুব খানের এলএফের অধীনে এই কি বলে নির্বাচিত যে সদস্যরা, ওই সদস্যদের কে নিয়ে এই গণপরিষদ করা হচ্ছে। এবং ওই আমরা যে কারণে 72 সংবিধানের প্রতি মানে বিরোধিতা করি, এর ভেতরে কয়েকটা কারণ আছে। এটা অন্যতম প্রধান কারণ, আরো অনেকগুলো প্রধান কারণ আছে। যে ওই নির্বাচিত সদস্যদেরকে কে সংবিধান পরিষদ মানে গণপরিষদের সদস্য হবেন এবং কে হবেন না এইটা ঠিক করে দিচ্ছেন একজন রাষ্ট্রপতি একটা ডিক্রি জারি করে। মানে শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশে ফেরত এসেছেন 10 জানুয়ারি, উনি 11 জানুয়ারি 12 জানুয়ারি ডিক্রি জারি করেছেন। ডিক্রি জারি করে উনি গণপরিষদ গঠন করেছেন এবং উনি নিজে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন নাই। তার মানে ওটার গোড়ায় একটা গলদ আছে। আমরা তো সেই গলদ এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ঠিক করতে চেয়েছিলাম। আমরা বলেছিলাম যে চলেন আমরা গণপরিষদ করি। গণপরিষদ করলে আপনারা 2/3 মেজরিটি পাইতেনি, আপনাদের ভয় কি? আপনারা 2/3 মেজরিটি পেয়ে আপনাদের মতো করেই আপনাদের সংবিধানটাই তৈরি করেন। তাহলে যেটা হতো যে গোড়ায় যে গলদটা এবং যেই গরিমাটা দেখানো হয় এখানে যে 72 সংবিধান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ানো একটা জিনিস। 72 সংবিধান তো মানে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা সেটা তো এরকম না যে একজন ব্যক্তির কাছে সকল ক্ষমতা থাকবে। সেই সংবিধান এটা অ্যালাউ করবে যে উইদিন 6 মিনিটস একজন প্রধানমন্ত্রী সংসদে বসে বাকশাল তৈরি করে ফেলবে, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিবে, সকল মিডিয়া বন্ধ করে দিবে। এটা তো নিশ্চয়ই আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা হইতে পারে না, এটা কখনোই আকাঙ্ক্ষা ছিল না। কিন্তু ওই যে ডিক্রিটা জারি করেন শেখ মুজিবুর রহমান, গণপরিষদ যে আদেশটা, ওই আদেশের মধ্য দিয়ে উনি দুইটা কাজ করেন। একটা হচ্ছে যে উনি ঠিক করে দেন যে ওই 70 নির্বাচিত প্রতিনিধিরাই গণপরিষদের মেম্বার হবে। এবং 2 নম্বর যেটা করেন সেটা হচ্ছে ওই গণপরিষদের মেম্বারদের কাছ থেকে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। মানে তারা প্রধানমন্ত্রী কিংবা তাদের দলের সিদ্ধান্তের বাইরে তারা ভোট দিতে পারবেন না। তাতে করে যেটা হয় যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান উনি যেভাবে চেয়েছেন 72 সংবিধান সেভাবে লেখা হয়েছে। এইখানে আওয়ামী লীগ আমাদেরকে 50 বছর ধরে শিখাইছে যে 72 সংবিধান হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ, অথচ 72 সংবিধান হচ্ছে শেখ মুজিবুর রহমান যা চেয়েছেন সেটা হয়েছে। আমরা তো এটার বিরোধিতা করেছিলাম, আপনারা কেন ওটার পক্ষে দাঁড়াইলেন? ওটা তো আমাদের ওটার বিরুদ্ধে তো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দাঁড়িয়েছিলেন, উনি তো ওটা বাতিল করেছিলেন, বাতিল করে পঞ্চম সংশোধনী করেছিলেন। ইভেন ওনার যে মানে সামরিক ফরমান, সেকেন্ড ফরমানের দ্বাদশ সংশোধনী, এইটা সম্ভবত আমি ঠিক মুখস্থ বলতে পারছি না, তবে সম্ভবত এইটা ওইখানে স্পষ্ট বলা ছিল উনিও গণপরিষদ গঠন করার কথা, উনি কিন্তু এটা বুঝেছিলেন।
আমার ধারণা পরে কোন একটা শয়তান লোক ওনাকে এই ভুল বুদ্ধিটা দিতে যে আপনি গণপরিষদে যান না, আপনি সংবিধান সংশোধনী দিয়ে এটা ঠিক করে ফেলেন। এই সংবিধান সংশোধনী ঠিক করার পরে কিন্তু পঞ্চম সংশোধনী বাতিল করা হয়েছিল। আমরা রেফারেন্স গুলো তো বছরের পর বছর মানে বছর ধরে আমরা এটা আলোচনা করেছি। এখন আবারও যে কাজটা করা হচ্ছে, আবারও সেই পুরনো ভুল পথে হাঁটা হচ্ছে। আমরা সেই মোশাররফ হোসেন আবারও ভুল পথেই হাঁটছে বর্তমান না না সরকার। এইটা আমার মানে ফরিদ সঠিকভাবে বলছে না। আপনি দেখেন জিয়াউর রহমান সাহেবের সময় কি ছিল। জিয়াউর রহমানের সময় ছিল আমাদের তখন 75-এর সামরিক শাসন জারি করেছিল খন্দকার মোস্তাক, এবং তখন সংবিধান স্থগিত করা হয়েছিল, যার জন্য জিয়াউর রহমান সাহেবের অর্ডিন্যান্স জারি করা ছাড়া কোনো বিকল্প পথ ছিল না। এবং সেই অর্ডিন্যান্স গুলাকে রেক্টিফাই করার জন্য কিন্তু 79 প্রথম সংসদেই সেগুলিকে আইনে পরিণত করা হয়েছে। এবং উনি যে কথাটি বলছে, এখনো তো আমাদের সংবিধান সংশোধনের মাধ্যমে ছাড়া কোনো উপায় নাই। সুতরাং ওনারা যে কথাটি বলছে, ওনারা আমি এখানে মনে করি এনসিপি কিছু ভুল করেছে, খুব এটা সচেতন ভাবে করেছে না কারো পরিচালনা করেছেন। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমাদের একটা অহংকার। হ্যাঁ, শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধকে দলীয় মোড়কে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষের মাঝে কিন্তু এখনো মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু বিদ্যমান। 71-কে নিয়ে কিন্তু আমরা এখনো গর্ব করি, কারণ আমাদের এই রাষ্ট্র তৈরিরই মূল ভিত্তি হলো 71। ওনারা যেভাবে বলেছিলেন 71-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, এই সংবিধান আমরা মানি না, এই সংবিধান এইগুলি সাধারণ মানুষের মধ্যে কিন্তু ভীতি তৈরি করেছে এবং সন্দেহ তৈরি করেছে, যার জন্য কিন্তু এনসিপির সেই যে আন্দোলন এটা কিন্তু পরবর্তীতে আর কিন্তু সাফল্য দেখতে পারে নাই, যার জন্য সবাই মনে করছে যে একটা সন্দেহের চোখে দেখেছে। এখনো ওনাদেরকে আমরা বলি, ওনারা অনেক কথা বলে। আমি তো মনে করি যারা বিপ্লব করে, যারা এই চেতনা বুকে নিয়ে ধারণ করে, তারা এইটার বাস্তবায়নের জন্য তারা কিন্তু ফাইট করে। দেখেন, তারা মুক্তিযুদ্ধকে তারা বিশ্বাস করে। আমরা মনে করি এই প্রজন্ম সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধ ধারণ করে। তারা কাদের সাথে নির্বাচনে জোট করেছে বলুক? সেখানে কি তাহলে 71 নিয়ে তারা যে বক্তব্য বলেছে সেই বক্তব্য সত্যতা মিলে কিনা? 2, তারা একদিকে বলেছে এটা আমাদের নির্বাচনী জোট, অথচ দেখেন আবার সে জামাতের সাথে মিলে তারা আবার চিফ হুইপ পদ পর্যন্ত নিয়েছে। অর্থাৎ এনসিপির মধ্যে একটা চরম সবৃদ্ধতা আছে। তারা কোন পথে যাবে সেইটা তারা বুঝে নেই, এবং তারা বলে জুলাই সনদ বাস্তবায়নের কথার জন্য। তারা জুলাই সনদ স্বাক্ষর দিয়ে করেনি, তারা স্বাক্ষর করেছে নির্বাচনের পর। সুতরাং এই প্রশ্নগুলি আমরা করতে চাই না, কারণ আমাদের দলের মূল লক্ষ্য টার্গেট, আমাদের নেতা তারেক রহমান বলছে সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশটাকে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই, এবং আগামী দিনে যাতে আমরা জনগণের জন্য একটা বাংলাদেশ তৈরি করতে পারি, তার জন্য আমরা সবার সহযোগিতা আমরা আসলে সেই প্রত্যাশা রাখি। রাজনৈতিক ব্যক্তিত্বরা আসলে সেই বাংলাদেশ করতে পারবেন। আপনি একেবারে ছোট করে প্রশ্ন আমি বলি, ওই যে এনসিপির ভাই বলছিলেন যে পার্লামেন্ট সোভরেন ব্রিটিশ কনসেপ্ট, ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে, এবং তার উপরে পিপলস উইল, ডেফিনেটলি পিপলস উইল এবং গণভোট। কিন্তু ঘটনা হচ্ছে এই গণভোট নিয়ে যে প্রশ্নটা, যে গণভোটের যে প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে 4টা প্রশ্ন দিয়ে পুরো জিনিসকে করা, 4টা প্রশ্নের এক উত্তর, 4টা প্রশ্ন 4টা উত্তর হইতে হবে ইত্যাদিতে আছে। তারপর বিএনপি যেহেতু আপত্তিটা ছিল, বিএনপি বলেছে, ফলে তো এই নিয়ে আলোচনা করতে হবে। সেই আলোচনা তো পার্লামেন্টেই করতে হবে, সেই আলোচনা পার্লামেন্টে করে সিদ্ধান্ত হবে। তারপর যদি হয় অবশ্যই কোর্টে যাবেন, কোর্ট সেটা বাতিল করবে, ফলে লিগালি তো অপশনস আছে। জি, অবশ্যই পার্লামেন্টারি অপশন আছে অবশ্যই।